নমস্কার, এনকেটিভি বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি সৈকত। বাংলায় ষষ্ঠ দফার নির্বাচন শেষ হয়ে গেছে, শুধু বাকি আর একটা দফা। এই এক দফা পাল্টে দিতে পারে রাজ্যের দুই যুযুধান রাজনৈতিক দল বিজেপি এবং সিপিএমের যে তাদের অঙ্ক পাটিগণিত তার একটা বড় হিসেব। কারণ যে দফাগুলিতে আমরা দেখেছি নির্বাচন, সেখানে মোটামুটি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বিজেপির আগের হিসেব নিকেশ মেলালে এখনো পর্যন্ত বিজেপি এবং তৃণমূল যেখানে দাঁড়িয়ে রয়েছে সেই অঙ্কটা আপনাদের কাছে পরিষ্কার 2019-এর হিসেবে। কিন্তু 2024-এ দাঁড়িয়ে 2019-এর হিসেব যদি করি, তাহলে খুব স্বাভাবিকভাবে এই শেষ দফার নির্বাচনে যদি বিজেপি ভালো রেজাল্ট করতে পারে, তাহলে কিন্তু অঙ্কে অনেক বড় বদল হতে পারে। ঠিক এই জায়গা থেকে আজকে আমরা আলোচনা করতে যাকে পেয়েছি, তিনি এই মুহূর্তে রাজ্য বিজেপির সেনাপতি, যার কাঁধে ভর করে 2024-এর এই লোকসভার এত বড় গুরু দায়িত্ব যার কাঁধে রয়েছে, যিনি এই নির্বাচন লড়ছেন, তিনি নিজেও লড়ছেন, গোটা বিজেপিকে রাস্তায় নামিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী। সুকান্তদা, আপনাকে নমস্কার। আমি পরিচয় সুকান্তদা বলেছি যে গোটা বিজেপির দায়িত্ব আপনার কাঁধে, শুধু বিজেপি নয়, একটা লোকসভা কেন্দ্র আপনার কাঁধে দায়িত্ব, এবং বিজেপির যত সেনাপতি রয়েছেন, যারা সৈনিক রয়েছেন, তারা সবাই আপনার মুখের দিকে তাকিয়ে রয়েছেন, কারণ আপনি মূল চালক। কি মনে হচ্ছে, ষষ্ঠ দফার ভোট শেষ, সামনে সপ্তম দফা, কতটা কনফিডেন্ট মনে হচ্ছে? সবার আগে এই কথাটা জানতে চাইব। দেখুন, ষষ্ঠ দফা অবধি যতগুলো সিটে ভোট হয়েছে আর 9টি সিট বাকি আছে, এই ষষ্ঠ দফার মধ্যে আমরা তৃণমূল কংগ্রেসকে অতিক্রম করে চলে গেছি। এবার আমরা এই অন্তিম ফেজ, যেটা সপ্তম ফেজ, সেই সপ্তম ফেজে যে আমাদের সিটগুলো পাবো, সেটা আমাদের এই মার্জিনটাকে আরও বাড়াবে। তো স্বাভাবিকভাবে আমার মনে হয় যে টার্গেটকে আমরা সামনে রেখে এগিয়েছিলাম 30টি সিট, সেই 30টি সিটের টার্গেট মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহজি আমাদের সামনে দিয়ে গেছিলেন। আমরা সেটার কাছাকাছি বা স্পর্শ করতে পারবো, আর যদি খুব ভালো ইকুয়েশন ঠিকঠাক থাকে, তাহলে হয়তো তাকে পার করেও যেতে পারবো। সুকান্তদা, আমি এখানেই আপনার কাছে জানতে চাইছি, এই যে 9টি সিটের কথা আপনি বলছেন, 9টা সিটের বিধানসভা ভিত্তিক ফলাফল 2021-এর যদি দেখি এবং 2019-এর লোকসভা নির্বাচন দেখি, এই কোনো সিটেই বিজেপির রেজাল্ট ভালো হয়নি এবং কোনো সিটই বিজেপির নয়। এবং অনেকেই বলছেন অঙ্কের হিসেবে যে এখানে বিজেপির ভালো ফল করার সম্ভাবনাও খুব কম, কারণ তৃণমূল কংগ্রেস সাধারণত শক্তিশালী এই 9টা সিটে। সেখানে আপনারা বলছেন যে 30টি সিট পার করে গেছেন, মানে এখানে যদি আপনারা একটাও বের করতে পারেন, তার সঙ্গে অ্যাড হবে। আপনারা কি মনে করছেন, 9টা সিটে কিছু হতে পারে? দেখুন, এই এলাকা বাদ দিয়ে আমরা 19খানা সিট জিতেছিলাম, এই 18খানা সিট জিতেছিলাম 19-এ। তো স্বাভাবিকভাবে আমাদের বাদবাকি যে সিটগুলো এবার এক্সট্রা আসছে, 6th ফেজ অবধি, আমি বলছি 6th ফেজ অবধি আমরা অলরেডি গতবার জিতিনি এমন কতগুলো সিট, তমলুক, তারপরে আপনার কাথি, আমাদের পাশেরটাই হচ্ছে আমাদের তমলুক, কাথি, ঘাটাল, ঠিক আছে, আরামবাগ, এগুলো জায়গাতে আমরা যথেষ্ট ভালো জায়গায় আছি এখনো পর্যন্ত। আরামবাগে খুব কম, 1000-1500 ভোটের মাত্র ডিফারেন্স। গতবার তো 1000-2000 ভোটের ডিফারেন্স ছিল। তো আমরা যদি গতবারের সিটগুলোকে রিটেন করতে পারি, আর আমি যদি তর্কের খাতিরে এই 3-4টে সিটের কথাই ধরলাম, আমরা যদি জিতি এবার নতুন করে জিতি, তাহলে আমাদের 18 আর 3-এ 21, তার মানে মিনিমাম 21টা আপনারা ধরছেন। না, তার মানে কি, আমরা অলরেডি তার মানে তৃণমূল কংগ্রেসকে পার করে চলে গেছি। আর অন্যান্য ফেজের গুলো তো আমরা ছেড়ে দিচ্ছি। যেমন কৃষ্ণনগর আমরা জিতবো, গতবার জিতিনি। বসিরহাট বাজি ধরেছেন, বসিরহাট এবার এই ফেজে আছে। আমি সপ্তম ফেজে ঢুকিনি, আমি ষষ্ঠ ফেজের কথা বলছি। অর্থাৎ ষষ্ঠ ফেজ অবধি আমরা তৃণমূল কংগ্রেসকে, আমরা 21টা হওয়া মানে আমার বিশ্বাস কংগ্রেস বা সিপিএম একটা সিট, 2টো সিট বের করবে। মানে আপনি বলছেন যে এই 9টা সিটের মধ্যে 2 থেকে 3টে সিট বিজেপি পেতে পারে। এই 9টা সিটের মধ্যে যেটা পাবো সেটা তো আরো মার্জিনটাকে বাড়াবে। আমরা যদি ওখানে 21-22টা পেয়ে যাই, আমি যে হিসেবটা দিলাম 18 প্লাস এই সিটগুলো, তার আমরা 22 অব্দি চলে যাচ্ছি, 22 বা তার বেশি চলে যাচ্ছি। আমাদের 22 চলে যাওয়া মানে কি, সিপিএম বা কংগ্রেস যে জোট আছে, ওরা একটা বা দুটো পাবে কোথাও না কোথাও, তার মানে তৃণমূল নেমে যাচ্ছে। এবার যে 9টা সিট বাকি আছে, এই 9টা সিটের মধ্যে আমরা বেশ কয়েকটা সিট তো জিতবই। উত্তর কলকাতাতে আমরা খুব শক্তিশালী জায়গায় আছি,
আমরা দমদমে খুব শক্তিশালী জায়গায় আছি, আমরা মথুরাপুরে খুব শক্তিশালী জায়গায় আছি, আমরা দক্ষিণ কলকাতায় শক্তিশালী জায়গায় আছি, এমন কি বারাসাত, যে বারাসাতে আমরা এবার বারাসাত জিতবো, আমি আপনাকে বলে দিলাম, আপনারা লিখে রাখুন, 4 তারিখে কথা হবে। বসিরহাটে অবশ্যই, বসিরহাটে তো আমি সবগুলো বলিনি, আমি টার্গেট করেছি এই 9টা সিটের মধ্যে আমরা টার্গেট করেছি 50%-এর উপরে যেন সিট আমরা জিততে পারি। সুকান্ত দা, আপনি যখন বলছেন যে মোটামুটি আপনার যে আইডিয়া শুনলাম যে 30টা সিট আপনারা বাজি ধরছেন, 30টা সিট যখন বাজি ধরছেন তখন ষষ্ঠ দফার শেষে অলরেডি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন 23 থেকে 24টা সিট তারা জিতে গেছেন, এবং 2019-এর হিসেবে তাহলে আরো 9টা সিট তারা ধরছেন, অর্থাৎ এক্ষেত্রেও তারা 31টা 32টা সিট তারা ধরছেন, তাহলে তো অঙ্ক মিলছে না। দেখুন, ওনাদের অঙ্ক ওনাদের মতো, উনি তো অনেক অঙ্কই বলেন। 19 সালে যেমন বলেছিলেন, আপনাদেরও নিশ্চয়ই মনে আছে, পুরনো ভিডিও ফুটেজ খুঁজে বের করুন, যে অর্জুন সিং যদি জেতে, একটা টিভি চ্যানেলে বলেছিলেন উনি হাতের এই কবজি বা পাঞ্জা কেটে ফেলবেন। আমি তো সেদিনও ওনার ভাষণ শুনলাম, দেখলাম 2টো পাঞ্জাই আছে, একটাও কাটেননি। অর্জুন সিং জিতলেন, জিতে আমাদের দলের এমপি হলেন, পরে ফিরেও গেছিলেন, আবার ফিরে এসছেন। আমি বলছি আবার জিতবেন অর্জুন সিং। ডায়মন্ড হারবার নিয়ে আপনাদের কি প্ল্যান? দেখুন, ডায়মন্ড হারবারে আমরা ব্যাক টু দ্য বেসিকে গেছি, অর্থাৎ আমাদের একজন পুরনো কার্যকর্তা, তাকে আমরা, প্রাক্তন জেলা সভাপতি, তাকে আমরা দিয়েছি লড়াই করার জন্য, কারণ সে সেখানকার ভূমিপুত্র। অভিষেক ব্যানার্জি ডায়মন্ড হারবারের ভূমিপুত্র নয়, বাইরে থেকে যাওয়া, সাউথ কলকাতার লোক, সেখান থেকে তিনি ওখানে গেছেন। তো স্বাভাবিকভাবে আমরা তার উপর ভরসা রেখেছি, বাজি রেখেছি, এবং আমাদের বিশ্বাস আইএসএফ যদি ভালো ভোট কাটে, বা অন্যান্য বামফ্রন্টের যারা প্রার্থী আছে সে যদি ভোট কাটতে পারে, তাহলে পরে আমাদের প্রার্থী জিতে যাবে। সুকান্ত দা, আপনি রাজ্য বিজেপির সেনাপতি, আপনার দিকে সবাই তাকিয়ে রয়েছেন। আপনারা যে ইস্যুগুলো এবার 2024 লোকসভা নির্বাচন ইস্যু করেছিলেন, যেমন দুর্নীতি, সন্দেশখালী, সিএ, এই ইস্যুগুলো কি ভারে কাটলো নাকি অন্য ইস্যুতে ভোট হলো? কি মনে হলো এই কথা? দেখুন, আমার মনে হয় লোকসভা ভোট মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখে হবে। নরেন্দ্র মোদী এই মুহূর্তে ভারতবর্ষে ওনার কোনো অল্টারনেটিভ নেই। প্রধানমন্ত্রী হওয়ার মতো যোগ্য, নরেন্দ্র মোদীর সমতুল্য কোনো নেতা এই মুহূর্তে ভূভারতে কেন পৃথিবীতে কেউ আছে কিনা সন্দেহ। ওনাকে বিশ্বের সব থেকে জনপ্রিয়তম নেতা হিসেবে আখ্যা দিয়েছেন বিভিন্ন সার্ভে সংস্থা, আমরা দিইনি, তারা বলছেন। এমনকি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীও মঞ্চে দাঁড়িয়ে বলছে মোদি ইজ দ্য বস। তো এই যে জনপ্রিয়তা, এই জনপ্রিয়তার সামনে অন্যরা খড়কুটোর মতো উড়ে যাবে, এবং দেশের মানুষ আবার চাইছে যে নরেন্দ্র মোদীর মতো একটা সৎ মানুষ, যিনি সরকার নিষ্ঠার সাথে চালিয়েছেন, তিনি যেন প্রধানমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আপনাদের দেওয়া গ্যারান্টি, মোদির গ্যারান্টি, সেটা ফানুস, সেটা উড়ে গেছে, কিচ্ছু নেই, ইন্ডিয়া জোট ক্ষমতায় আসছে এবং তিনি বাইরে থেকে সমর্থন দেবেন, নেতৃত্ব দেবেন। ওই বলে না, বাংলায় কথা আছে, কবে রাম রাজা হবে তারপরে বনবাসে যাবে। ওনার সেই স্কোপই আসবে না। ইন্ডি জোট সংখ্যা এমন হবে, সরকার তো দূরের কথা, বিরোধী দলের তকমা পাবে কিনা সন্দেহ আছে, কোনো দলই এবার বিরোধী দলের তকমা পাবে কিনা সন্দেহ আছে। মমতা বন্দ্যোপাধ্যায় তো 1 তারিখের বৈঠকে যাচ্ছেন না। দেখুন, উনি যাবেন না, ওনার মতিগতি বোঝা খুব মুশকিল। সেটিং আছে বলছে বিরোধীরা, আপনাদের সঙ্গে সেটিং এর জন্য যাচ্ছেন। দেখুন, আবার তো মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমরা এনডি জোটে বাইরে থেকে সমর্থন করব, মন্ত্রিসভায় যাবো না, হ্যান যাবো না, ত্যান যাবো না, অমুক করবো। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় জানে যে এনডি জোট আসছে না। যদি মন্ত্রিত্ব পাওয়ার লোভ থাকতো, সবার আগে তৃণমূল কংগ্রেস লাভ দিত, কারণ ওখানে কামাই আছে, পয়সা ছাড়া তো তৃণমূল কংগ্রেস কিছু বোঝে না। তো স্বাভাবিকভাবে উনিও জানেন ওই ইন্ডি ফিন্ডি করে লাভ নেই, এদের পিন্ডি চটকে গেছে, মানুষ এদের বিশ্বাস করে না। নরেন্দ্র মোদীকে মানুষ বিশ্বাস করে। কাকে প্রধানমন্ত্রী করবে? রাহুল গান্ধীকে? এই দিয়ে 150-200 বার লঞ্চ করা হয়ে গেছে তাকে, তার মা লঞ্চ করেই যাচ্ছে, লঞ্চ প্যাড থেকে সে আর উঠছে না। তো এরকম নেতা তো প্রধানমন্ত্রী হতে পারেন না। সুকান্ত দা, জঙ্গলমহলের কথায় আসি। আমরা জঙ্গলমহলের ভোট দেখলাম, যেখানে সবচেয়ে বড় এবার ফ্যাক্টর ছিল আদিবাসী, কুর্মী সমাজ এবং ওবিসি সম্প্রদায়ভুক্ত সমাজ। সেখানে ওবিসি সার্টিফিকেট হাইকোর্টের নির্দেশে বাতিল হয়ে গেল। কুর্মীরা আলাদা করে ভোটে লড়ছেন, আদিবাসীরাও বিভিন্ন ইস্যুতে দেখা যাচ্ছে বিজেপিকে সমর্থন করবেন না বলে জানাচ্ছেন। আপনি বলছিলেন যে আগের হিসেব 2019-এর হিসেবে যদি আপনারা দেখেন তাহলে 18টা সিট ধরে রাখতে পারবেন, কিন্তু উত্তরবঙ্গের হিসেব এক থাকলেও জঙ্গলমহলের হিসেব তো মিলছে না। দেখুন, জঙ্গলমহলে আমরা কোন কোন সিট জিতেছিলাম? পুরুলিয়া জিতেছিলাম, বাঁকুড়া জিতেছিলাম, বিষ্ণুপুর জিতেছিলাম, আমরা ঝাড়গ্রাম জিতেছিলাম, তাই তো? আমরা সবকটি সিট জিতবো, আপনি লিখে নিন, আমরা সবকটি সিট জিতবো। কিছু মার্জিন এদিক ওদিক হতে পারে, কুর্মীদের একজন অজিত মাহাতো দাঁড়িয়েছেন,
তাকে তৃণমূল কংগ্রেস পয়সা টয়সা দিয়েছে শুনতে পাচ্ছি লোকের কাছ থেকে। তো সে দাঁড়িয়েছে ওবিসি ভোট কাটার জন্য, কিছু ওবিসি ভোট কাটবে, মাহাতো ভোট কাটবে, কুর্মী ভোট কাটবে। তো তার ফলে আমাদের মার্জিনে হেরফের হতে পারে। তাহলে তো 2 লক্ষ ভোটে জিতেছিলাম। তো অজিত মাহাতো যদি 50,000 ভোটও কাটে আমাদের, তাও তো আমরা 1 লাখ বা 1.5 লাখ ভোটে জিতবো। আর মোদিজির কাজ দেখে গতবার যা ভোট পেয়েছিল তার থেকে এবার আরো কিছু ভোট বাড়বে আমাদের। আমি একটা স্পেসিফিক কেন্দ্র নিয়ে জিজ্ঞাসা করব, বসিরহাট। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় যাকে প্রার্থী করেছেন তিনি সংখ্যালঘুমুখ এবং পুরনো নেতা। আপনারা যাকে প্রার্থী করেছেন তিনি একটি আন্দোলন থেকে উঠে আসা। আপনারা বলছেন সেটাই এবারে লোকসভা নির্বাচন, শুধু রাজ্যে নয় রাজ্যের বাইরেও ইস্যু, সন্দেশখালী। সেই সন্দেশখালীতে সংখ্যালঘু ভোটার রয়েছে প্রায় 30% কাছাকাছি। সেখানে 30% ভোট যদি মমতা বন্দ্যোপাধ্যায় পেয়ে যান, কোন অঙ্কে আপনারা বসিরহাট জিতবেন? দেখুন, বসিরহাটে এখনো পর্যন্ত এই 30% যে ভোট বলছেন, এই 30% মাইনরিটি ভোট। এই মাইনরিটি ভোট তৃণমূল গোটাটা পাবে না, একদম স্পষ্ট। তার সাথে আপনি বললেন না দুজন, একজন আন্দোলন থেকে উঠে এসেছে, আর একজন এই হাজি নুরুল, এ হচ্ছে দাঙ্গা থেকে উঠে এসেছে। দেগঙ্গাতে দাঙ্গা হয়েছিল, সেই দাঙ্গার মাস্টার মাইন্ড হচ্ছে এই হাজি নুরুল ছিল। তো এই দাঙ্গাবাজকে কোনো হিন্দু এবং শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, মুসলিম হোক বা অন্য ধর্মের হোক, আমার মনে হয় না কেউ ভোট দেবে। কারণ জানে এ জেতা মানে আবার দাঙ্গা হওয়া, বসিরহাটেও দাঙ্গা হবে এ যদি জেতে। মানুষ যারা শুভবুদ্ধি সম্পন্ন, যারা শান্তিপ্রিয়, যারা প্রকৃত ধর্মপরায়ণ, যারা ধর্মে বিশ্বাস করে, শান্তির কথায় বিশ্বাস করে, তারা কেউ কোনো এই দাঙ্গাবাজকে ভোট দেবে না। মমতা বন্দ্যোপাধ্যায় বলছে দাঙ্গা বিজেপি লাগাচ্ছে, সমস্ত জায়গায় বিজেপি নাম করে বলছে আপনারা দাঙ্গা লাগাচ্ছেন, আপনারা হিন্দুত্বের প্রচার করছেন, আপনারা সংখ্যালঘুদের ভালোবাসেন না, এবং সবচেয়ে বড় কথা বলছেন আপনারা সাধু সন্তদের রাস্তায় নামিয়েছেন শুধুমাত্র ভোট ব্যাংকের স্বার্থে। আপনি সাধুদেরকে অপমান করবেন, রামনবমীর মিছিল যাবে, আপনি পাথর মারবেন, ইট মারবেন, এটা তো চলতে পারে না। কোথায় মহরমের মিছিল যায়, তো হিন্দুত্ববাদীরা, সোকল্ড হিন্দুত্ববাদী যাদেরকে আপনারা বলেন সাম্প্রদায়িক, তারা তো কোথাও ঢিল মারে না, পাটকেল মারে না। কেন রামনবমীতে ঢিল পড়বে? রামনবমীতে যদি ঢিল পড়ে পাটকেল খেতে হবে, পরিষ্কার কথা শুনে রাখুন। আপনারা যদি ক্ষমতায় আসেন তাহলে মহরম, তাজিয়া এ সমস্ত আগের মতোই বেরোবে, সবকিছু ঠিকঠাক থাকবে। যে যার ধর্মীয় আচরণ করবে, অন্যের ধর্মীয় ভাবনাতে আঘাত না দিয়ে, তাহলেই হলো। আমরা রামনবমীতে মিছিল করছি হিন্দু সমাজ, আমরা তো বলছি না অন্যদের কাউকে ক্ষতি করে বা অন্যদের ধর্মকে অবমাননা করে, আমরা তো কিছু বলছি না। তো স্বাভাবিকভাবে যে যার ধর্ম নিজের মতো পালন করে, ধর্ম একান্ত ব্যক্তিগত ব্যাপার, সে ব্যক্তিগতভাবে পালন করবে, অসুবিধা কি আছে? প্রধানমন্ত্রী কলকাতার রাস্তায় হাঁটছেন, এটা কলকাতা তথা রাজ্যের মানুষের কাছে একটা আলাদা আবেগ, আলাদা পাওনা। প্রধানমন্ত্রী রাস্তায় যে হেঁটেছেন, জনসংযোগ করেছেন, আপনারাও সঙ্গে রয়েছেন, গোটা রাজ্য বিজেপি নেতৃত্ব রাস্তায় রয়েছে। এটা কি কোথাও এই 9টা কেন্দ্রকে আলাদা করে গুরুত্ব দেওয়া? কারণ প্রধানমন্ত্রী আর কোথাও রোড শো করেননি, শুধু এখানে রোড শো করেছেন, মানে এই 9টা কেন্দ্র প্রধানমন্ত্রী অনুভব করছেন যেখান থেকে যতটা পাওয়া যায় ততটাই লাভ। না, সে তো অবশ্যই, কারণ এই 9টা কেন্দ্রকে নতুনভাবে এনার্জি দেওয়ার জন্য, এবং এই ধরনের রোড শো আমরা কেউ দেখেছি কিনা আমাদের জীবদ্দশায়, আমি তো পশ্চিমবঙ্গে কোনো দেখিনি, কোনো নেতার দেখিনি। তো এই যে ক্রেজ, মানুষের যে উন্মাদনা, ইয়াং ছেলে, বাচ্চা ছেলে, তাদের 18-20 বছর বয়স, তারা যেভাবে মোদি মোদি করে চিৎকার করছে, ছেলে মেয়ে এবং মানুষ যেভাবে রাস্তার মধ্যে হামলে পড়ছে, ব্যারিকেড ভেঙে শেষ। তো এই উন্মাদনা তো সত্যি কথা বলতে ভারতবর্ষের খুব কম নেতা পেয়েছেন। স্বাভাবিকভাবে মাননীয় প্রধানমন্ত্রী যে সময়টা দিয়েছেন এবং অক্লান্ত পরিশ্রম করছেন, 2টো সভা করে আসার পর এই ধরনের রোড শো করার পর, বিবেকানন্দের বাড়িতে জন্ম ভিটেতে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে তারপরে এইভাবে তার কাজ করা, আবার বেরিয়েছে উনি গাড়ির উপরে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে মানুষের অভিবাদন গ্রহণ করলেন। তো এর ফলে শুধু কলকাতা নয়, এখান থেকে যে ওয়েভ বা ভাইব তৈরি হলো, এই ভাইবটা বাকি অঞ্চলেও যাবে। বৃহত্তর কলকাতা বলতে আমরা যাকে বুঝি, সেই অঞ্চলে যাবে, এবং আমার মনে হয় উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনার মধ্যেও এটি সঞ্চারিত হবে। সুকান্তদা, একদম পরিষ্কার আপনার কাছে একটা জিনিস জানতে চাই, যে কলকাতায় যতক্ষণ না আপনাদের দল প্রতিষ্ঠিত হচ্ছে, বিধানসভা, লোকসভায় আপনারা ভালো আসন পাচ্ছেন বা আসন পাচ্ছেন, ততক্ষণ বিজেপি রাজ্যে সাবালক হবে বলে আপনার মনে হয়, বা বিজেপি সারা রাজ্য জুড়ে ক্ষমতায় আসার মতো বা প্রভাব বিস্তার করার মতো জায়গায় থাকবে বলে মনে হয়? দেখুন, এবারই আমরা কলকাতায় পেনিট্রেশন করে ফেলবো, এবং এই কলকাতা কেন্দ্রিকতাও আমার মনে হয় খুব একটা ভালো না। তার ফলে যেটা হয়েছে, পশ্চিমবঙ্গের সমস্ত কিছু কলকাতা কেন্দ্রিক হয়ে গেছে, মানুষ চিকিৎসার জন্য কলকাতা আসছে, তার ফলে কলকাতার লোকের অসুবিধে, কলকাতা ক্যারিং ক্যাপাসিটির বাইরে চলে যাচ্ছে। তো
কলকাতাতে আমরা পেনিট্রেট করব এবং আমাদের এবার লোকসভাও জিতবো কলকাতার মধ্যে, এবং এরপরে বিধানসভাতে আপনারা দেখতে পাবেন এখান থেকে বিজেপি অনেক সিট পাবে। বিবেকানন্দের বাড়ি যাওয়া, মায়ের বাড়ি যাওয়া, এটা কি কোথাও আপনাদেরকে বাঙালি আবেগে শান দিলেন প্রধানমন্ত্রী? কারণ আপনাদের বিরুদ্ধে অভিযোগ আপনারা বাঙালি বিরোধী, যেটা রোজ বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এটা কি কোথাও বহিরাগত তকমা ঘোচানোর চেষ্টা? মুখ্যমন্ত্রী জানেন না ইতিহাস, সেই জন্য এগুলো বলেন। মুখ্যমন্ত্রী ইতিহাস জানলে পরে এই কথা বলতেন না, এবং মুখ্যমন্ত্রী যেভাবে ভারত সেবাশ্রম সংঘ, ইসকন এবং রামকৃষ্ণ মিশনকে অ্যাটাক করছেন, উনি বাঙালি বিরোধী, বাঙালিদের কিছুই জানেন না উনি। এবং মনে রাখবেন, নরেন্দ্র মোদীকে রামকৃষ্ণ মিশন তার ঘরের ছেলে মনে করে, কারণ উনি রামকৃষ্ণ মিশনে বহু স্বামীজিদের সাথে ছিলেন, সন্ন্যাস গ্রহণও করতে গেছিলেন। সেই সময় স্বামীজিরা মানা করে যান যার সাথে উনি গেছিলেন, ওনার জীবনী পড়লে আপনারা জানতে পারবেন। তাকে বলেছিলেন যে তোমার জন্য অন্য কাজ আছে। তো পরবর্তী সময় মিলেছে, এনারা তো সাধনার মাধ্যমে মানে ত্রিকালদর্শীর মতো হয়ে যান, ভবিষ্যতে দেখতে পান, অনেকে অনেকে বুঝতে পারেন। তো স্বাভাবিকভাবে বাঙালির মনে এখন মোদি, বাঙালির হৃদয়ে মোদি। মোদি বাঙালিকে আপন করে নিয়েছে, বাঙালি মোদিকে আপন করে নিয়েছেন। বিজেপি কি হিন্দুত্বের ধ্বজা ওড়ায়? বিজেপি কি শুধু হিন্দুত্বের দল? আপনাদের পরিষ্কার অভিযোগ আপনাদের বিরুদ্ধে যে আপনারা হিন্দুত্বের দল, হিন্দুত্বের ধ্বজা ওড়ান। আপনারা কি সত্যি হিন্দুত্বের দল? দেখুন, প্রথম কথা হচ্ছে হিন্দুত্ব কি আপনাকে বুঝতে হবে। হিন্দুত্ব সম্পর্কে বলতে গিয়ে হাইকোর্টের জাজমেন্ট আছে যে ভারতবর্ষে যে হাজার হাজার বছর ধরে যে জীবন শৈলী চলে এসছে, ওয়ে অফ লাইফ ইংরেজিতে যাকে বলে, দ্যাট ইজ হিন্দুত্ব। এর সাথে কোনো রিলিজিয়ানের কোনো সম্পর্ক নেই। তো সেদিক থেকে হিন্দুত্বের কথা যদি কেউ ফলো করে, এর মধ্যে সাম্প্রদায়িকতা বলে কিছু থাকে না, কারণ এই হাজার হাজার বছর ধরে এটা আমাদের সংস্কৃতি। যেমন আমি এক্সাম্পল দিচ্ছি, ইন্দোনেশিয়াতে রামায়ণ অভিনীত হয়। ইন্দোনেশিয়া পৃথিবীর সর্ববৃহৎ মুসলিম দেশ, কিন্তু রামায়ণ সেখানে অভিনীত হয়। সেখানকার অনেক রাষ্ট্রপ্রধানের নাম সংস্কৃতে, মেঘাবতী, সুকর্ণবর্তী, সংস্কৃত নাম। তো স্বাভাবিকভাবে তারা কি করেছে, তাদের ওয়ে অফ ওয়ারশিপ চেঞ্জ করেছে, কিভাবে পুজো করবে তার পদ্ধতি চেঞ্জ করেছে। ইসলামের পদ্ধতিতে তারা ঈশ্বরের আরাধনা করেন, ঈশ্বরকে যে নামেই ডাকুন না কেন, কিন্তু তারা তাদের সংস্কৃতিকে পরিবর্তন করেনি। বিজেপি রাজনৈতিক দল হিসেবে পঞ্চনিষ্ঠায় বিশ্বাস করে। সেই পঞ্চনিষ্ঠার মধ্যে পরিষ্কার বলা আছে, আমরা সর্বপন্থের সাথে সমান ব্যবহার করব। সব পন্থ, পন্থ মানে পথ, যে পথের মাধ্যমে ঈশ্বর প্রাপ্তি হয়, সমস্ত পথের সাথে ভারতীয় জনতা পার্টি একই ধরনের আচরণ করবে। অ্যাপিজমেন্ট অফ নান, ডেভেলপমেন্ট অফ অল। সুকান্তদা, একটা জিনিস আপনার থেকে খুব জানতে ইচ্ছে করে যে আপনি বারবার আপনারা বলেন, এবং প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী প্রত্যেকে বলেছেন, নাড্ডাজিও বলেছেন, যে যদি বিজেপি রাজ্যে ক্ষমতায় আসে 26-এর আগে এই রাজ্যের সরকার পড়ে যাবে। এমন কোনো আপনাদের কাছে কি তথ্য বা কোন এথিক্সে আপনারা করবেন যে একটা নির্বাচিত সরকার সে 26-এর আগে তার সে সরকারটা চলে যেতে পারে? দুটো উপায়, এক হচ্ছে রাষ্ট্রপতি শাসন হতে পারে, দুই হচ্ছে সরকার যদি নিজে সে হ্যান্ড ডিক্লেয়ার করে যে আমি আর চালানোর মতো অবস্থায় নেই। ধরুন তর্কের খাতিরে ধরেও নিই আপনারা 32টা বা 30টা সিট পেলেন, কিন্তু কোন লজিকে তৃণমূল কংগ্রেস সরকার রাজ্য থেকে বিদায় নেয়? সময় আসুক, সময় এলেই দেখতে পাবেন। তৃণমূল কংগ্রেসের ভেতরে তো অবস্থা ভালো নয়, স্বাস্থ্য ভালো নয় তৃণমূল কংগ্রেসের। স্বাভাবিকভাবে একটি সরকার যদি নিজে নিজেই পড়ে যায়, সরকার নিজেই বলে যে আমরা সরকার চালাতে পারছি না, আমাদের কাছে জনমত নেই, সরকার পড়ে যাবে। নতুন সরকার তৈরি হবে ভোটের মাধ্যমে, ইলেকশনের মাধ্যমে। কিনবেন? দরকার নেই কেনার, কি দরকার কেনার? এমনি দৌড়ে দৌড়ে আসবে সবাই, বিনে পয়সায় আসবে। উল্টে হয়তো বললো পার্টিকেই পয়সা দেবো, কারণ তৃণমূল নেতাদের প্রচুর পয়সা। আমি একটা প্রশ্ন আপনার কাছে জানতে চাই, বাংলার প্রত্যেকটা মানুষের মনে এই প্রশ্ন রয়েছে যে তাপস রায়, যাকে আপনারা প্রার্থী করেছেন, তার অভিযোগ ছিল যে সুদীপ বন্দ্যোপাধ্যায় বিজেপির হয়ে কথা বলছেন, বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন, বিজেপির বি টিম হিসেবে কাজ করছেন, এবং সেই কারণে তাপস রায়ের অভিযোগ ছিল। কিন্তু তাপস রায় তিনি বিজেপির বিরুদ্ধে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে একত্রিত হয়ে কাজ করার অভিযোগ করে তিনি নিজেই বিজেপিতে চলে এলেন, আপনারা তাকে টিকিট দিয়ে দিলেন। এই লজিকটা যদি আমাকে একটু পরিষ্কার করে। দেখুন, তাপসবাবুর শুধু সেই অভিযোগ ছিল মোটেও তা না, আমার মনে হয় তা না। এই মূলত অভিযোগটা ছিল হচ্ছে কুণাল ঘোষের তরফ থেকে, উনি বিজেপির সাথে নাকি যোগাযোগ আছে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের। তো আমরা তাপসবাবুর সাথে যোগাযোগ হয়, তাপসবাবু সেই সময় খুব মর্মাহত হয়েছিলেন যখন ওনার বাড়িতে একটি ইডি বা সিবিআই কিছু একটা এসেছিল, পার্টির কেউ ওনার পাশে দাঁড়ায়নি। উপরন্তু সমস্ত বিরোধী দল, সিপিএম থেকে শুরু করে সবাই বলেছিল যে আমরা তাপস রায়কে চিনি, উনি স্বচ্ছ ভাবমূর্তির লোক। এটা তার মনে লেগেছিল, এবং তারপরে উনি আমাদের পার্টিতে আসেন। তো আমরা উত্তর কলকাতার জনগণকে বলবো যে ব্যাকডোর দিয়ে যিনি বিজেপি করেন তাকে ভোট দেওয়ার থেকে যিনি সরাসরি বিজেপি করছেন তাকে ভোট দিন।
সুকান্তদা, আমি একটা জিনিস আপনার কাছে অবশ্যই পরিষ্কার করতে চাইবো যে আপনারা উত্তরপ্রদেশের বুলডোজার, উত্তরপ্রদেশের এনকাউন্টারের কথা আপনি নিজেও বলেছেন আমাদের এর আগের ইন্টারভিউতে, রজত শুভ্র মুখোটির ইন্টারভিউতে। বাংলার মানুষ কি বুলডোজার রাজনীতি, এনকাউন্টার রাজনীতি এটা আপনাদের সায় দেবে? ভয় পাবে না বাংলার মানুষ এতে আপনাদেরকে? বাংলার মানুষ শান্তি চায়। শান্তি প্রতিষ্ঠা করার জন্য মাঝে মাঝে আপনাকে হিংসা করতে হয়। হিংসা ছাড়া শান্তি আসে না। আপনাকে হিটলারকে হারাতে হয়েছিল, তবেই আপনি শান্তি পেয়েছিলেন। আপনি যদি বিশ্বযুদ্ধ না করতেন তাহলে হিটলার তো হারতো না। হিটলার আরো কিছু দেশ তাহলে দখল করতো। পোল্যান্ড থেকে সবই তো দখল, রাশিয়াও হয়তো দখল করে নিত। কিন্তু তারপরে তো যুদ্ধ হলো, যুদ্ধ হয়ে তাকে হার বরণ করতে হলো, পরাজয় স্বীকার করতে হলো, তারপরে শান্তি প্রতিষ্ঠা হলো। তো যারা দেশ বিরোধী, এই দেশ বিরোধী শক্তি, শেখ শাহজাহানের মতো, বা এই যে আমাদের খাগড়াগড় বিস্ফোরণ হলো, এদের বিরুদ্ধে বুলডোজার চলা উচিত। এদের বিরুদ্ধে এনকাউন্টার হওয়া উচিত। যারা রেপ করছে, রেপ অ্যান্ড মার্ডারের মতো হিনিয়াস ক্রাইম করছে, তাদের বিরুদ্ধে যদি এনকাউন্টার হয়, আমার মনে হয় খুব ক্ষতি নেই। অনুষ্ঠান প্রায় শেষের দিকে প্রধানমন্ত্রী বলেছেন যে যারা দুর্নীতি করেছেন তাদের টাকা বাজেয়াপ্ত করে ইডির সেই টাকা ক্রোপ করে কিভাবে আইনি পথে মানুষকে ফেরত দেওয়া যায়। আজ পর্যন্ত সারদা, রোজভ্যালি যারা আমানত করেছিলেন তারা এখনো টাকা ফেরত পায়নি। কোটি কোটি মানুষ এরকম রয়েছেন রাজ্য জুড়ে, যদি দেখা যায় সবকটা মিলে। আবার একটা নতুন প্রতিশ্রুতি দিচ্ছেন, সম্ভব হবে টাকা ফেরানো? দেখুন, অলরেডি আপনারা জানেন, আমি নাম নিচ্ছি না, অন্য একটি চিটফান্ড সংস্থা কেন্দ্রীয় স্তরে, মানে সর্বভারতীয় স্তরে, তারা কিন্তু টাকা ফেরত দেওয়ার কাগজপত্র জমা নেওয়া শুরু হয়ে গেছে। এগুলো হবে। এর মধ্যে অনেক আছে, রাজ্য সরকার ইন্টারফেয়ারেন্স করেছে, করেছে, এরকম নানা রকম আদালতের সমস্যা আছে। সমস্যা মিটে গেলেই এরও টাকা ফেরত দেওয়া হবে, এরকম নয় যে টাকা ফেরত দেওয়া হবে না। তো তার সাথে সাথে মাননীয় প্রধানমন্ত্রী লিগ্যাল অ্যাডভাইস নিচ্ছেন। উনি কথা বলেছেন, উনি ভাষণে মঞ্চ থেকেও বলেছেন যে আমি লিগ্যাল অ্যাডভাইস নিচ্ছি যে কিভাবে এই বিষয়গুলো, যে এই যে বাজেয়াপ্ত টাকা, সেই বাজেয়াপ্ত টাকা যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন, পয়সা দিয়েছেন, চাকরিটাও যাবে তাদেরকে ফেরত দেওয়া যায়, সেই বিষয়ে তিনি চিন্তা ভাবনা করছেন। লিগ্যাল অ্যাডভাইস দরকার আছে, আইন কি বলছে সেগুলো দরকার আছে। আইনের বাইরে তো কেউ যেতে পারবে না। সবাই বলছেন যে হাওয়াই চটি, মাফলার গেছে, অন্যান্যরাও গেছে, এবার হাওয়াই চটির পালা। স্পষ্ট করে বলতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন জেলে পাঠাচ্ছেন না আপনারা? তাদের বিরুদ্ধে অনেক প্রমাণ রয়েছে, আপনারাই বিভিন্ন সভায় বলেছেন। তাহলে তারা এখনো বাইরে কেন? যদি অরবিন্দ কেজরিওয়াল যেতে পারেন, যদি জয়ললিতা জেল খাটতে পারেন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলের বাইরে কেন? এই কারণে আপনারা তৃণমূলের সঙ্গে জোট করেছেন যাতে কেন্দ্রে নরেন্দ্র মোদী থাকতে পারেন, মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে শাসন করতে পারেন। এটা আপনাদের একটা সমঝোতা, একটা বোঝাপড়া। এই অঙ্কটা বাংলার মানুষের কাছে বিরোধী রাজনৈতিক নেতারা খাওয়াচ্ছেন বা বলছেন, এটা কি সত্যি? একদম সত্যি? বাংলার মানুষ তো বিশ্বাস করছে না। তারা তো সিপিএম কে ভোট দিয়ে দিত, সিপিএম কে তো ভোট দিচ্ছে না মানুষ। সিপিএম এটা প্রচার করে, কিন্তু বাস্তবিকতা হচ্ছে এই সব এনকোয়ারিগুলো পুরোটাই হচ্ছে মহামান্য আদালতের দেখরেখে, তার নিগরানিতে। তো কারো যদি কোনো সমস্যা থাকে বা ডাউট থাকে, সে তো মহামান্য আদালতের শরণাপন্ন হবে যে এই জায়গাটা এরকম হচ্ছে, এই তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে। কালীঘাটের কাকুকে তো বলতে হবে যে আমি টাকা নিয়েছি, কিন্তু সেই টাকাটা আমি দিতাম আমার মালিককে, বসকে। সে বললে পরে বস অ্যারেস্ট হবে। কিন্তু সে যদি না বলে, আইনের চোখে আপনি বসকে ধরতে পারবেন না, কারণ আপনি প্রমাণ করতে পারবেন না যে তার বস টাকা নিয়েছে। না, এই যে অযথা, সুকান্তদা, এই যে অযথা দেরি, মানে কণ্ঠস্বর পাওয়ার জন্য যতটা উদ্গ্রীবতা আমরা দেখলাম, ততটা উদ্গ্রীবতা কণ্ঠস্বর পাওয়ার পরে আর আমরা দেখতে পাচ্ছি না। এখানেই তো অভিযোগটা আপনাদের বিরুদ্ধে উঠছে যে বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার তাহলে এটা চুপ করে দেখছে না। প্রথম কথা হচ্ছে, কণ্ঠস্বরে কি এমন ছিল আপনার মনে হচ্ছে যে অন্য ধরনের অ্যাক্টিভিটি থাকবে? কণ্ঠস্বরে তো এটাও থাকতে পারে যে এই কাকুর বিরুদ্ধে আরো একটি অকাট্য প্রমাণ এসে গেল, হ্যাঁ এটা ওরই কণ্ঠস্বর। এবার কণ্ঠস্বরে ধরুন কাকু আর আমার সাথে কথোপকথন হয়েছে, আমি বলছি টাকা দিয়েছি, কাকু বলছি হ্যাঁ আমি নিয়েছি, আমি জানি না কণ্ঠস্বরে কি আছে। এই কণ্ঠস্বর প্রুভ করলো হ্যাঁ এটা কাকুর কণ্ঠস্বর, অতএব তিনি গিলটি প্রমাণিত হলেন। কিন্তু যতক্ষণ না কাকু বলছেন যে হ্যাঁ আমি টাকাটা নিয়েছি, নিয়ে আমি সৈকতকে দিয়েছি, ততক্ষণ পর্যন্ত সৈকত দোষী না। তো আশা করি বোঝাতে পারলাম। তো কাকু দোষী এটা প্রমাণিত হয়ে গেছে, কাকু আর বেরোবে না। কিন্তু কাকু বলছে না, আমার কাছে যতদূর খবর আছে, কাকু বলছে না যে আমি বসকে টাকাটা দিয়েছি। সমস্যা হচ্ছে এখানে, আইন বড়ই পেঁচালো আইন। তো যতক্ষণ না সে বলবে ততক্ষণ তো কাকুর বস তো অ্যারেস্ট হবে না। হ্যাঁ, কাকু যদি মুখ খুলে বলে যে হ্যাঁ আমি বসকে দিয়েছি, আমি এই টাকা নিজে খাইনি, তাহলে অবশ্যই বস অ্যারেস্ট হবে।
অনুষ্ঠানের শেষ দুটো প্রশ্ন করতে চাইবো, সেটা হচ্ছে দিলীপ ঘোষ তিনি যখন রাজ্য সভাপতি ছিলেন 18টা সিট পেয়েছিলেন। আপনি এমন একটা সময়ে রাজ্য সভাপতি রয়েছেন যখন দেখেছি 21-এর পর আপনাদের আশা পূরণ হয়নি, নতুন করে আপনাকে সাজাতে হয়েছে সবকিছু, সংগঠন থেকে শুরু করে পরবর্তীকালে কর্মীদেরও রাস্তায় নামাতে হয়েছে। যদি 18 ফুলফিল না হয়, সুকান্ত মজুমদার কাঁধে দায় আসবে। সুকান্ত মজুমদার কি তৈরি? আর যদি ভালো রেজাল্ট হয় সেটার জন্য কি সুকান্ত মজুমদার তৈরি? দেখুন, যেটাই হবে আমরা সেটা অ্যাকসেপ্ট করবো। রাজনীতিতে সবকিছুই হতে পারে, অসুবিধা নেই। আমি পার্টিকে বলবো যদি আমি অসফল হই নতুন কাউকে দায়িত্ব দেওয়ার জন্য। আমি তো সারা জীবন রাজ্য সভাপতি হওয়ার জন্য আসিনি। তো স্বাভাবিকভাবে পার্টির সময় অন্তর অন্তর নতুন নতুন লোক আছে। দিলীপ দা কাজ করে গেছেন, অসামান্য কাজ করেছেন, পার্টি আমাকে দায়িত্ব। এটা ঠিক, আমি যখন পেয়েছিলাম ভাঙা বাগান ছিল, কিচ্ছু ছিল না। আমি জেলায় জেলায় দিলীপদার সাথে প্রথম শুরু করেছিলাম। আমাদের জেলা কমিটির 60% লোক পেতাম না আমরা। এটা হয়েছে, এখন হয়তো অনেকে ভুলে গেছে, কিন্তু এখন লোক আসছে, লোক জড়ো হচ্ছে, আমরা সিট জিতবো। দিলীপ ঘোষ কি অভিমানী? দিলীপ ঘোষ কি অভিমানী আপনার কি মনে হয়? না, দিলীপদা উনি পরিশ্রম করেছেন, উনি ফল দিয়েছেন এবং উনি এবারও জিতবেন আমার আশা। আমি ওনার প্রচারের শেষ দিনে ছিলাম। উনি ওনার ওখানে আমি যে পাবলিকের রেসপন্স দেখেছি, দিলীপ ঘোষ জিতছে। এবং অভিমানী কিনা সেটা তো দিলীপদা বলতে পারবেন। শেষ প্রশ্ন করব, একদম শেষ দফার আগে আপনাকে কতটা কনফিডেন্ট মনে হচ্ছে 30-এ? একদম সোজা সাপটা উত্তর চাইবো যে আপনি বলছেন 30, কিন্তু আপনার ভেতরের অনুভূতি কি বলছে যে 42-এ কতগুলো আসন রাজ্য বিজেপি পেতে চলেছে? দেখুন, আমাদের টার্গেট 30, কারণ মাননীয় গৃহমন্ত্রী দিয়ে গেছে। আপনার ম্যাথমেটিক্স কি বলছে? আমি বলছি যেটা, আমার 30 দরকার নেই, তৃণমূলের থেকে একটা সিট বেশি দরকার আমার, এবং পাবো সেটা। একটা সিট বেশি হলে সরকার পড়ে যাবে, এবং সরকার পড়ুক না পড়ুক সে তো আপনি বললেন পরের বিষয়, আপনারা সরকার তৈরি করবো কিনা, মুখ করবো কিনা। কিন্তু 26-এ একটা সিট যদি আমরা এবার বেশি পাই, 26-এ বিজেপি সরকারে আসছে। সুকান্ত দা, অনেক ধন্যবাদ আপনাকে, আপনার মূল্যবান সময়। অনেক ব্যস্ততার মধ্যে সুকান্ত গোটা রাজ্যের বিজেপির দায়িত্ব, তার সঙ্গে যেহেতু লোকসভা নির্বাচন, সমস্ত জায়গায় তাকে ছুটে বেড়াতে হচ্ছে, তার মধ্যে এনকেটিভি বাংলার দর্শকদের জন্য তিনি যে সময়টা ভাগ করে নিলেন, তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। তবে এটুকু আমরা অবশ্যই সুকান্ত দার এই বক্তব্য থেকে স্পষ্ট বুঝতে পারছি যে রাজ্য বিজেপি কনফিডেন্ট, কিন্তু সেই কনফিডেন্সটা কি ভোট বাক্সে অর্থাৎ ইভিএম খোলার পর আমরা দেখতে পাবো? তার জন্য অপেক্ষা করতে হবে 4 জুন।